সারা দেশে একই কায়দায় যে নির্যাতন চালানো হলো, হত্যাকাণ্ড চালানো হলো, হেলিকপ্টার দিয়ে ইংরেজি থ্রিলিং ছবির মতো করে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হলো, 8 চাকার জাতিসংঘের গাড়ি সেগুলি নিয়োজিত করে জাতিসংঘ শান্তি মিশনকে কলঙ্কিত করে আমার দেশের গরিব মানুষের উপর গুলি চালানো হলো। এটার প্রতিকার কি হবে? আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সরকার ছাত্রদের একটা যৌক্তিক দাবি, কোটার ভিত্তিতে নিয়োগ হবে না মেধার ভিত্তিতে নিয়োগ হবে, ছাত্ররা চেয়েছিল মেধার ভিত্তিতে নিয়োগ হবে, সেটা মেনে নিতে পারত প্রথম দিনই। কিন্তু সরকার গায়ের জোরে ছাত্রদেরকে দমন করতে চেয়েছে, ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এই সমস্ত দেশের সমস্ত বাহিনী ছাত্রদের বিরুদ্ধে নিয়োজিত করেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, 254 প্লাটুন বিজেপি যদি জনসাধারণের উপর আক্রমণ করার জন্য নামানো হয়, তাহলে সেই দেশের সীমান্ত কে রক্ষা করে? সীমান্ত রক্ষা করার জন্য কি ভারতীয় সীমান্ত রক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছিল, নাকি এই 254 প্লাটুন বিজেপি এরা অতিরিক্ত? এরা যদি অতিরিক্ত হয়, এদের নিয়োগের কোনো কার্যকারিতা নাই। সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, দেশের সকল মানুষের চাকরির একটা নিয়োগ বিধি আছে। চাকরিতে তার কর্তব্য কি হবে, তার সার্ভিস রোল কি হবে, সেটা চাকরিতে মেনশন করা থাকে। আমাদের দেশের সেনাবাহিনীর সার্ভিস রুলে মেনশন করা আছে, তারা দেশকে রক্ষা করার জন্য, বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য তারা কাজ করবে। কিন্তু সেই সেনাবাহিনীকে দেশের মানুষকে গুলি করে হত্যা করার জন্য যে কাজ করানো হলো, এটা কোন আইনের বলে করানো হলো? প্রথম বললেন ছাত্রদেরকে রাজাকার, পরে এখন বলছেন ঠেলায় পড়ে যে না বলি নাই, আমি মিথ্যা কথা বলছি। আর আজকে নতুন করে দেখাচ্ছেন বহু স্থাপনা ধ্বংস করা হয়েছে, বহু ঘরবাড়ি, বহু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, পৃথিবীতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, অগ্নি সন্ত্রাস চলেছে, আগুন নিয়ে নানা রকমের মূল্যবান স্থাপনাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার দেশের পুলিশ কোন আইনে চলবে সেইটা সাব্যস্ত হওয়া দরকার। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, 1861 সালে পুলিশের জন্য আইন তৈরি করেছিল ব্রিটিশ সরকার। 1898 সালে সেই আইনকে সংশোধিত করে কার্যকর করার চেষ্টা করেছিল ব্রিটিশ সরকার। এরপর 1943 সালে সেই ব্রিটিশ সরকারি পুলিশের জন্য আইন তৈরি করা হয়েছিল। সেই উপনিবেশিক আইন দিয়ে পুলিশ চলছে। আজকে সেই আইনের কোনোই কার্যকারিতা নাই, এজন্য যে সেই 1800 শতকের আইন, 1900 শতকের আইন যা দিয়ে পুলিশ চলবে, সেই 1900 শতক 1800 শতকে কোনো সাউন্ড গ্রেনেড ছিল না, কোনো পিপার স্প্রে ছিল না, কোন রকমের সাজোয়া যানবাহন দিয়ে মানুষকে গুলি করার বিধি ব্যবস্থা ছিল না। আজকে তাহলে নতুন করে এই সমস্ত জিনিস যে আমদানি করলেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে, গ্যাস বিল বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে, নানা রকমের ট্যাক্স নিয়ে সেই টাকা দিয়ে কি করেন? বিদেশ থেকে সাউন্ড গ্রেনেড আমদানি করেন। কিন্তু ওই পার্লামেন্টে বসে সাব্যস্ত করেন না সাউন্ড গ্রেনেডের ব্যবহার বিধি কি হবে। ফলে দেখা যাচ্ছে পুলিশ আমার দেশের আবাসিক এলাকায় শিশুদেরকে ট্রমাটাইজ করে হেলিকপ্টার থেকে সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এইভাবে একটা অরাজক পরিস্থিতি যে দেশের তৈরি করছেন, তার জন্য কেন আমার দেশের পার্লামেন্ট আইন তৈরি করবে না? কারণ আমার দেশের পার্লামেন্ট একটা রবার স্ট্যাম্প পার্লামেন্ট। ওই পার্লামেন্টে আইন তৈরি করবে পিপার স্প্রে কার উপর প্রয়োগ করা যায়, সাউন্ড গ্রেনেড কার উপর প্রয়োগ করা যায়, বিডিআর বিজেপি কার উপরে আক্রমণ করতে পারবে, সেই আইন তৈরি করার মতো মুরদ বুদ্ধি সহ্যদের নাই। কেননা ওই এমপিরা একজন হচ্ছে ইয়াবার বদি, আরেকজন এমপি হচ্ছে যে ইয়াবা ব্যবসা করে, তার নাম বদি। আমি শুনেছি আরেকজন হচ্ছে ভূমিদস্যু হাজি সেলিম। আমি শুনেছি আরেকজনকে
ঝিনাইদহ 4 আসনের এমপি কলকাতায় কেটে টুকরা টুকরা করে তার মাংস ভাগা দেওয়া হয়েছে। অপরাধ কি? অপরাধ তিনি স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত ছিলেন। আমার দেশের এমপি কুয়েতের জেলে জেল খাটতেছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে তিনি মানব পাচার করেন। অপরাধ হচ্ছে তিনি পাসপোর্ট জালিয়াতি করেন। অপরাধ হচ্ছে তিনি মুদ্রা পাচার করেন। তাহলে এই মুদ্রা পাচারকারী যখন এমপি হয়, মানব পাচারকারী যখন এমপি হয়, ইয়াবা ব্যবসায়ী যখন এমপি হয়, ভূমিদস্যু যখন এমপি হয়, তখন তাদের পুলিশের ম্যানুয়াল তৈরি করার জন্য সংসদে বসে কথা বলবার সুযোগ থাকে না। তারা সংসদে বসে কোনো কথা বলতে চায় না। সেই জন্যই আমার দেশের পুলিশ আমার দেশের মানুষের উপর আক্রমণ চালায়। ওই পুলিশের অফিসার আইজিকে যখন আমি কথা বলতে শুনি মিডিয়াতে, তখন মনে হয় এরা আওয়ামী লীগের নেতা। ওই সেনাবাহিনীর প্রধানকে যখন আমি মিডিয়াতে কথা বলতে শুনি, তখন মনে হয় এরা আওয়ামী লীগের নেতা। কেন এরকম করে ওই সেনাবাহিনীর প্রধান, ওই পুলিশের প্রধান তাদের বাহিনী নিয়ে জনসাধারণের উপর ঝাঁপিয়ে পড়ে? কেন তারা বলে না যে না, জনসাধারণের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের চাকরি বিধিতে চাকরি নাই? তার কারণ হচ্ছে ওই পুলিশ অফিসার হচ্ছে বেনজিরদের মতো পুলিশ অফিসার, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করে। ওই আজিজ আহমেদের মতো সেনা প্রধান হয়ে ওয়াকার আহমেদরা, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে চায়। সেই জন্য সরকার যা বলে তারা তা শোনে, তারা যা বলে সরকার তা শোনে। এই রকমের একটা গলায় গলায় ভাব হয়ে গোটা প্রশাসনকে, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে আজকে দলীয়করণ করে ফেলা হয়েছে। তারই পরিণামে মানুষ আগুন জ্বালিয়েছে। আমি মনে করি অগ্নি সন্ত্রাস বলা যাবে না। কেন বলা যাবে না? মানুষ যখন আমার সংবিধানে আছে, আত্মরক্ষার জন্য মানুষ যে কোনো ব্যবস্থা অবলম্বন করতে পারে। যখন মানুষ আক্রান্ত হয়, তখন মানুষ আত্মরক্ষা করবে কিভাবে? আপনার পুলিশের হাতে বন্দুক আছে, মিলিটারির হাতে বন্দুক আছে, আমার জনসাধারণের হাতে তো বন্দুক নাই। ওর সম্বল হচ্ছে ইট পাটকেল এবং আগুন। সেই জন্য ওই ইট পাটকেল নিক্ষেপ করে বাঁচতে চায়, আগুন জ্বালিয়ে বাঁচতে চায়। ওই আগুন জ্বালানো তার সাংবিধানিক বৈধতা আছে, কেননা সে আত্মরক্ষার জন্য আগুন জ্বালিয়েছে। সেই আত্মরক্ষা করার জন্য যে আগুন জ্বালানো, সেটাকে কখনোই অগ্নি সন্ত্রাস বলা যাবে না। আমরা 30 বছর যাবৎ বলেছি যে ওই বিজিবি হচ্ছে সাহেব বিবি গোলামের বাক্স, এবং শেষ পরিণতিতে বিবির বাক্সে রূপান্তরিত হয়েছে। ওই বিবির বাক্সের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের ফলশ্রুতিতে মানুষ বিজিবিতে আগুন দিয়েছে। আমি মনে করি বেসরকারি টেলিভিশন চ্যানেল যেগুলি আছেন, গলায় গলায় ভাব করে সরকারের কথা প্রচার করছেন, জনসাধারণের কথা প্রচার করছেন না। ওই বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলিও কিন্তু জনতার রুদ্ররোষের মধ্যে পড়বে। জনগণ এক সময় মনে করবে এই টেলিভিশন চ্যানেল আমার না, এই টেলিভিশন চ্যানেল থাকবার দরকার নাই। শুধুমাত্র কতগুলি নিউজ পেপার পত্রিকার মধ্যে সামান্য সংবাদ ছাড়া জনগণের এই আত্মরক্ষার সংবাদ, জনগণের এই সংগ্রামের সংবাদ কোথাও প্রচারিত হয় নাই। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, জনগণের কাতারে আসতে হবে মিডিয়াকে, নইলে মিডিয়া আক্রান্ত হবে। এটার মধ্যে জনগণের বলবার কিছু থাকবে না। ওবায়দুল কাদেরের নানান স্থাপনায় আগুন দেওয়ার কথা বলছেন, একবারও কি ভেবেছেন ওবায়দুল কাদের একটা দায়িত্বশীল রাষ্ট্রের দায়িত্বশীল মন্ত্রী হয়ে সে কত রকমের বেহায়া কথাবার্তা বলে এই জনসাধারণকে উত্তেজিত করে তুলেছে? সেই কথাটা বিবেচনা করতে হবে। আমার দেশে আগের আন্দোলনে দেখেছি জ্বালাও পোড়াও হয়েছে। কি জ্বালাও পোড়াও হয়েছে? পুরানো বাসে আগুন দেওয়া হয়, নতুন বাসে দেওয়া হয় না। কেন দেওয়া হয়? ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য দেওয়া হয়। তাহলে সব আগুনই আগুন সন্ত্রাস না? আপনাদের লোকেরা আপনাদের বাসে আগুন দিয়েছে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য। আপনাদের লোকেরা আপনাদের বাসে আগুন দিয়েছে যাতে টেন্ডার দিয়ে ভবিষ্যতে আরো কয়েকটা গাড়ি কেনা যায়। সেই জন্য গাড়ি পোড়ানোর পরিষ্কার তদন্ত করলে দেখা যাবে যে ওই সমস্ত গাড়ি পোড়ানোর পিছনে যাদের গাড়ি
তারাই পড়িয়ে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার চেষ্টা করেছে, অথবা নতুন গাড়ি কিংবা টেন্ডার পাওয়ার চেষ্টা করেছে। তার জন্য গাড়িতে আগুন লাগানো হয়েছে। গাড়িতে আগুন কোনো সাধারণ মানুষ, কোনো শ্রমজীবী মানুষ লাগায় নাই। একটা ছেলে যে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, ওর কি স্বার্থ স্থাপনার মধ্যে আগুন দেওয়ার, গাড়ির মধ্যে আগুন দেওয়ার? তাহলে ওই আগুনকে আপনারা অগ্নি সন্ত্রাস বলে ব্র্যান্ডেড করার চেষ্টা করলে আমরা মানব না। আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। সেই জন্য বলছি পদত্যাগ করেন। কেন জবাবদিহিতা যদি না থাকে, তাহলে আজকে এই যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মধ্যে হামলা হয়েছে বলতেছেন, কথায় কথায় ছোট্ট একটা আন্দোলন হলেও দেখা যায় ফেসবুক নাই হয়ে গেছে। আপনারা সার্ভার ডাউন করে রেখেছেন, আপনারা স্লো করে দিয়েছেন। কেন? ওইগুলি কি আপনাদের বাবার সম্পত্তি? আপনাদের উচিত একটা মতৈক্যে আসা, যে কোনো পর্যায়ে হোক না কেন আমাদের দেশের এখন জৈন ব্যবসা হচ্ছে এই আইটি কেন্দ্রিক ব্যবসা। সেই ব্যবসার সাথে আমার 3 লক্ষ মেধাবী শ্রমিক জড়িত আছে। ফলে ওই 3 লক্ষ মেধাবী শ্রমিকের দিকে তাকিয়ে হলেও, দেশের আইটি সেক্টরকে ডেভেলপ করার দিকে তাকিয়ে হলেও আপনাদের একটা মতৈক্যে পৌঁছতে হবে যে আইটি সেক্টরকে কখনোই এই হাতিয়ার করা যাবে না। আইটি সেক্টরকে কখনোই আওয়ামী লীগ বানিয়ে ফেলা যাবে না। ওই পলক প্রথম দিন বলেছে যে নানা রকমের গুজব কথা প্রচার করে বলে বন্ধ করে দিয়েছি। আপনারা তখন বোঝেন নাই যে বন্ধ কেবলমাত্র আপনারাই করতে পারেন না, জনগণও ইচ্ছা করলে বন্ধ করতে পারে। সেই জনগণকে বন্ধ করার জন্য আপনারা প্ররোচিত করেছেন। ফলে আইটি সেক্টর বন্ধ হয়েছে। নানাভাবে এই সব চেষ্টা করে আপনারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিকে আক্রান্ত করার জন্য উপযুক্ত পরিবেশ আপনারা তৈরি করেছেন। তার ফলেই রাষ্ট্রীয় নানান স্থাপনা আক্রান্ত হয়েছে এবং তার মধ্য দিয়ে আপনি মানুষের হত্যাকাণ্ডকে আড়াল করেছেন। মানুষের হত্যাকাণ্ডে কিছু টাকা পয়সা দিচ্ছেন, এখন হাসপাতালে গিয়ে কিছু মায়া কান্না করতেছেন এখন, কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে আপনার মায়া কান্নায়, সেই মায়ের বুক খালি হওয়া অবস্থা ফিরবে না। পাকিস্তান আমল দেখেছি আমরা, বাংলাদেশের সামরিক স্বৈরাচার দেখেছি। সামরিক স্বৈরাচারের 5-7 জনকে গুলি করে মেরেছে। পাকিস্তান আমলে গুলি করে মেরেছে 2-3 জনকে, ব্রিটিশ আমলে গুলি করে মেরেছে 2-5 জনকে। 2 শতাধিক মানুষকে গুলি করে মারবার নজির ব্রিটিশ আমলে নাই, পাকিস্তান আমলে নাই, বাংলাদেশ আমলে নাই। একমাত্র এই স্বৈর শাসক হাসিনাই 2 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের দায় তাদেরকে নিতে হবে, অপরাধ তাদেরকে নিতে হবে। এখন আবার নতুন বাহানা জোড়া দিচ্ছেন। কি জোড়া দিচ্ছেন? 200 মানুষ মরাতেও আপনাদের তৃপ্তি হয় নাই। আপনারা পুলিশের থানার ওসি সব বদলে ফেলছেন। কেন? কারণ ওসিদের কাছে আপনারা চেয়েছিলেন যে 200 না 2000 মানুষকে মেরে ফেলতো। সেই জন্য ওসিদের বদল করেছেন। ওই ওসিরা কি চায়? ওই ওসিরা এখন চাইবে আপনারা পদত্যাগ করেন। আপনাদের কমিটি, যেই সব কমিটি আপনারা ওয়ার্ড কমিটি তৈরি করেছিলেন আওয়ামী লীগের, চেয়ার পেতে বসে থাকতো রাস্তার মোড়ে মোড়ে পাহারা দেওয়ার জন্য, সেই পাহারাদাররা যথাযথ পাহারা দেয় নেই মনে করে 27টা ওয়ার্ড কমিটি বাতিল করে দিয়েছেন। ওই ওয়ার্ড কমিটিতে যারা নেতা হয়েছিল তারা তো টাকা দিয়ে নেতা হয়েছিল, এখন তাদের টাকায় পোড়ায়, ফলে তারা এখন আর আপনার সাথে থাকবে না। সেই জন্যে যদি পুলিশের ওসিরা না থাকে, যদি ওয়ার্ড কমিটির নেতারা না থাকে, যদি পুলিশ সামরিক বাহিনীর লোকেরা জাতিসংঘের থেকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি সামাল দিতে পারবেন না। পদত্যাগ করলে আপনার জন্য ভালো, নইলে পদচ্যুত করা হবে। সেই কথা বলে আপনাদের সবাইকে, এই ছাত্র হত্যা এবং শুধু ছাত্র হত্যা না, এই 200 জনের মধ্যে শ্রমজীবী মানুষকে হত্যা করা হয়েছে। কোলের শিশু বাবার কাছে নিরাপত্তা পায় নাই, বাবার কোল থেকে শিশুকে হত্যা করা হয়েছে। এই সমস্ত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পদত্যাগ না করলে এই পরিস্থিতি আরো বাড়তির দিকে যাবে এবং আপনাকে পদচ্যুত হতে হবে। পদত্যাগ করলে
আপনারা একটা সেফ নিরাপদ এক্সিট পেতে পারেন। পদচ্যুত হতে হলে সেই এক্সিট পাবেন না। সেই জন্য আপনাদের পদত্যাগ দাবি করছি, আপনাদের শুভবুদ্ধির উদয় এখন হোক সেই দাবি করছি, এবং সকলকে এই সংগ্রামকে বেগবান করার মধ্য দিয়ে যদি সরকার পদত্যাগ না করে তাহলে তাদেরকে পদচ্যুত করবার জন্য সামগ্রিক আয়োজন বাংলাদেশের শ্রমজীবী মানুষেরা বাংলাদেশের জনগণের সাথে মিলে করবে। সেই আশ্বাস আপনাদেরকে দিয়ে আমরা শ্রমিকরা রাস্তায় লড়ব, সেই আশ্বাস আপনাদেরকে দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি।